প্রচুর বাতাস হচ্ছে, সেট সেট নড়াচড়া করছে, ওর মধ্যে আপনি শুটিং করছেন। জীবনের একটা শখ ছিল যে আমি একটু আরাফাতের ময়দানে রান্না করব। আইফেল টাওয়ারের নিচে রান্না করেছি। আইফেল টাওয়ারের নিচে রান্না করেছি, তোমার রোমের পিসাতেও রান্না করেছি, মানে লাস ভেগাস থেকে শুরু করে সব জায়গায় আমি রান্না করে এসেছি। অনেকেই বলে এত প্রয়োজন কি, মানে যেখানেই যান সেখানেই রান্না করার। মাঝখানে কিছুটা ট্রলের শিকার হয়েছিল। এগুলা দেখার পর থেকে আমি সত্যি কথা কম্পিটিশনে নুডলসের বিরিয়ানির কথা বললেন, আমরা বিরিয়ানি বলতে আমাদের মাথায় যেটা আসে, খেতে এখন বিরিয়ানির মশলা টসলা এভরিথিংই দিয়েছি। এটা আপনি টেস্ট করেছেন? হ্যাঁ, টেস্ট করে দেখেছি, আর সবাই খেয়েছে না, খেয়ে বলেছে খুব ভালো হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অল টাইম মিল্ক ব্রেড প্রেজেন্স দ্য আরজিকি ব্রিয়া শোতে। আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনে। আমাদের এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পান আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজেও। শনিবারের রাতে যাকে নিয়ে আজকের আয়োজন, তাকে আসলে আমার পরিচয় করিয়ে দেওয়ার কোনোই প্রয়োজন নেই, যাকে দেখলেই মানুষ চিনে ফেলবেন, এবং তিনি বাংলাদেশের রন্ধন শিল্পে অন্যতম একটি নাম, কেকা ফেরদৌসী। চলুন তাকে আমরা স্বাগত জানাই। আমি সম্মানিত বোধ করছি আপনাকে পেয়ে আমার অনুষ্ঠানে। আচ্ছা, আমারও ভালো লাগছে তোমার এই অনুষ্ঠানে আসতে পেরে। আমার একটা মজার স্মৃতি আছে, যেটা আমি সেটে যখন ঢুকছিলাম তখন আপনাকে বলছিলাম আমি অনুষ্ঠানেই বলবো, আমার দর্শকরাও জানুক। আচ্ছা, আজ থেকে 15 বছর আগে, এবং সেটা চ্যানেল আই, মানে আমি ডিবেট করতাম এক সময়। ডিবেটের বাইরে যদি বলি তাহলে কোনো অনুষ্ঠানে আমার যাওয়া, টেলিভিশনে যাওয়া, সেটা হচ্ছে আপনার অনুষ্ঠানে। আপনার নিশ্চিতভাবেই মনে নাই, তখন বাংলাদেশে আরজেরা খুব পপুলার, এবং আরজেদেরকে দিয়ে আর টেলিভিশনের প্রেজেন্টার দিয়ে একটা জুটি করা হয়েছিল ঈদের অনুষ্ঠানে, রমজানের ঈদের অনুষ্ঠানে। ওইখানে তুমি এসেছিলে? হ্যাঁ, এবং ওই অনুষ্ঠানে আপনার মেয়ে ছিল, মেয়ের জামাইও ছিল। আচ্ছা, পুরো ঈদ আনন্দ। এক্স্যাক্টলি। এবং তখন আমি দেখতে ডেফিনেটলি হালকা পাতলা, আমার গোফ ছিল, তো এখনো হালকা পাতলাই আছে, দাঁড়িয়ে আছে আর কি গোফের সাথে। এবং ওখানে কাপল করা হয়েছিল, মানে টেলিভিশনের জুটিদের সাথে রেডিওর জুটিদের কাপল করা হয়েছিল। দেখা গেল আমার সঙ্গে যিনি পড়েছিলেন উনি ভদ্রমহিলা মডেল ছিলেন ওই সময়, দেখতে অসম্ভব সুন্দর, আমার চেয়ে 1 হাত লম্বা, এবং আমরা দেখতে খুবই অদ্ভুত একটা জুটি ছিলাম। তো এই হচ্ছে আপনাকে সামনাসামনি প্রথম দেখা। আমি জানি না, প্রথমত ফারাহ শারমিন কেউ একজন হবে না, আমি রাইট নাও নাম মনে করতে পারছি, অনেক লম্বা ছিল, এবং ওই সময় খুব পপুলার মডেল উনি। তো এরপরে আপনার সঙ্গে আজকাল আমার অনুষ্ঠানে দেখা। আচ্ছা, অনেকদিন পরে দেখা, অনেকদিন পর দেখা। তোমাকে দেখে ভালো লাগছে, আর এমনি দেখি তোমার প্রোগ্রাম মাঝে মাঝে, যে তুমি অনেক নাম করেছো, আর যে হিসাবে ভালো লাগে দেখলে। আপনার ক্যারিয়ার 30 বছরের আপনি বলছিলেন। না, আমি 30 বছরের আসলে হচ্ছে কি, মানে টিভিতে আমার যে রান্নার শো করছি সেটার বয়স 30 বছর, কিন্তু এমনি আমি এখন যে বয়সে আছি, আমার আসলে রান্না বান্না নিয়ে আমি কাজ করছি বলতে গেলে 40 বছর ধরে। ওরে বাবা! হ্যাঁ, আমার মানে বিয়ে হয়েছে আমি ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ারে থাকতেই, তা বিয়ের পর আমি 5 বছর বাইরে ছিলাম। ইংল্যান্ডে ছিলাম প্রথমে, তারপরে ছিলাম আমেরিকাতে। ওই 5 বছর যে আমি বাইরে ছিলাম, ওই 5 বছর আসলে মানে আমি এত মানুষকে রান্না শিখিয়েছি ইংল্যান্ডে এবং আমেরিকাতে, সেটা মানে আমি হিসাব করে বলতে পারবো না। আচ্ছা, মানে যেই আসতো তখন আমার বয়স অনেক কম ছিল, কিন্তু বাঙালিও আমেরিকাতে ইংল্যান্ডেও ভালোই ছিল, খারাপ ছিল না। তো যখন যেখানে যেতাম, ওই কিছু রান্না করলে বলতো আপা তো ভালো হয়েছে, আমাকে একটু শেখান। তো ওই 5 বছরও মানে অলিখিতভাবে আমি অনেক রান্না শিখিয়েছি। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। তারপরে যখন দেশে ফিরে আসলাম, তারপর তো রান্নার কাজ শুরু করেছি। তো অ্যাকচুয়ালি আসলে 40 বছর ধরে এই কাজ করছি, কিন্তু টিভি শো করছি 30 বছর ধরে। আমি 94-এ প্রথম বিটিভিতে রান্নার অনুষ্ঠান করেছিলাম। রাইট। আপা, আমরা আরো একটু পেছন থেকে শুরু করতে চাই। আপনার পরিবারের কথা অনেকেই জানেন না, আজকের অনুষ্ঠানের মাধ্যমে হয়তো আরো অনেকেই জানবেন। কেমন পরিবারে জন্ম হয়েছে আপনার? একেবারে ছোটবেলার গল্পটা শুনতে চাই। আমি যতদূর জানি আপনি বগুড়ার সন্তান। হ্যাঁ, আমার মানে কি দেশ বগুড়া, বাবার দিকে বগুড়া আর মার দিকে হলো বিক্রমপুর। আচ্ছা। তো মা ছোটবেলার থেকেই মানে রান্নার শখ ছিল। আমার আব্বার আসলে অ্যাকচুয়ালি 6 ভাই ছিলেন, 1 বোন ছিল। তা আমার ফুপু ছিল 6 নম্বরে, তারপরে এক চাচা ছিলেন। তা আমার দাদিকে মানে আব্বার কাছে যা শুনেছি, দাদির কাছে যা শুনেছি, ওই কোনো অনুষ্ঠান হলে বা কিছু হলে তখনকার দিনে আব্বারা 6 ভাই একটু মানে ফুপুকে একটু দাদি বেশি এক মেয়ে বলে আদর করতেন, একটু আড়ালে রাখতে চাইতেন। তখন ভাইরা সবাই একটু হেল্প করতো আমার দাদিকে। আমার আব্বার একটু রান্নার ন্যাক ছিল।
তো আব্বার কাছ থেকে ওই পিছে পিছে আব্বা যখন রান্না করতো ছুটির দিনে আমি পিছে পিছে যেতাম। আর আমার আম্মা অনেক ভালো রান্না করতেন, কিন্তু আম্মা সবসময় বলতেন যে পড়ালেখা করে, এখন রান্না করতে হবে না। কিন্তু আব্বা ওই ছুটির দিনে রান্না করতে বলেন, তখন হয়তো আম্মা একটু ছাড় দিতেন, আচ্ছা আজকে স্কুল ছুটি করো তোমার বাবার সঙ্গে। তো ওই বাবার কাছে আর মার কাছ থেকেই কিন্তু আসলে রান্না। এবং আমার আব্বা মানে তখনকার সময়ে আমাদের কোনো পিকনিক টিকনিক হলে সেই বাবুর্চির হাঁড়ি নিয়ে বিরিয়ানি রান্না করে সবাইকে খাওয়াতেন। Okay. তার মানে বুঝুন, মানে ওনার রান্নারই অনেক ভালো ছিল। এবং আমার জানা মতে আমার আব্বা মানে 72-তে প্রথম জাপানে গিয়েছিলেন, তখন একটা রাইস কুকার নিয়ে এসেছিলেন। ওরে তখন বাবা। কিন্তু বাংলাদেশে রাইস কুকারের এরকম চল ছিল না। তা আমি একদম স্কুল লাইফ থেকে রাইস কুকারেও রান্না শিখেছি। ওয়াও। তা আব্বা দেখতেন আখনি পোলাও থেকে শুরু করে অনেক কিছু রান্না করতেন ওই রাইস কুকারে। তার কাছে এটারও আমার হাতে ঘড়ি। ওকে, আপনি বড় তাহলে কি বগুড়াতেই হয়েছেন? না, আমরা বরগুড়াতে বড় হই না, আমাদের জন্ম ঢাকায়। আমাদের সব ভাই বোনেরই জন্ম ঢাকায়, আমরা ঢাকাতেই বড় বাবা হয়েছি। কি করতেন আপনার? আমার বাবা ব্যবসায়ী ছিলেন, উনি ছবির পরিচালক ছিলেন, জীবনে অনেক কিছু করেছেন মানে ব্যবসার সাথে সাথে। এবং বাংলাদেশে প্রথম মানে পিঠার যে রেস্টুরেন্ট, সেটা আমার আব্বা 69 সালে চালু করেছিলেন বিজয়নগরে। ওকে। এবং একদম বড় করে, তখন তো খুব সংগ্রাম চলছিল স্বাধীনতার, বড় করে হেডলাইন্স ছিল বাংলার মুখ আমি দেখে আছি, পিঠাঘর। এবং সেই রেস্টুরেন্টটা এখনও খাবার দাবার নামে আছে বঙ্গবন্ধু এভিনিউতে, ওইটা এখনও চলছে এত বছর ধরে, সাগর ভাই দেখাশোনা করে। বাবা। আর তারপরে আমার আব্বার মানে এমনি ব্যবসায়ী ছিলেন, উনি বাংলাদেশে প্রথম বাংলা ঘড়ি চালু করেছিলেন। বাহ। তারপরে আমরা এই যে এখন কারেন্ট চলে গেলে যে অটোমেটিক যে লাইট জ্বলে যায়, সেই লাইটগুলো উনি এনেছিলেন বাইরের থেকে, নাম দিয়েছিলেন অনির্বাণ। মানে ওনার মধ্যে আর কি একটা দেশাত্মবোধক ভাব সব সময় ছিল। এবং 71-এও আমার আব্বা আমাদের সবাইকে রেখে ইন্ডিয়ায় চলে গিয়েছিলেন। এবং আমি আর কি এমনি গর্ববোধ করি যে আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং আমার স্বামী স্কুলে পড়তেন, সেই বয়সে উনি গিয়েছিলেন মুক্তিযুদ্ধে। তা আমি এটা খুব গর্ব বোধ করি যে আমার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, আমার স্বামী একজন মুক্তিযোদ্ধা। বিউটিফুল, বিউটিফুল। নিশ্চয়ই। কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 4 ভাই বোন। আর আমার আম্মাকে দেখতাম ছোটবেলা থেকে, যে আম্মা তো যেহেতু লেখিকা রাবেয়া খাতুন, তার নামে তাকে সবাই চেনেন। তা আম্মাকে দেখতাম ছোটবেলা থেকে যে সকালবেলা উঠে মানে আমরা যখন স্কুলে চলে যেতাম, তারপরে আম্মা আমাদের জন্য রান্না বান্না করে লিখতে বসতেন। এবং আম্মা দেখতাম রেগুলার 2টার দিকে উঠে গোসল টোসল করে আমরা স্কুল থেকে আসলে তো আমাদের খাওয়া দাওয়া দিতেন, তারপরে আম্মা খাওয়া দাওয়া করতেন। তা আম্মাকে রেগুলার দেখতাম যে রান্না টান্না করে সব ব্যবস্থা করে তারপরে আম্মা লিখতে বসতেন। কি চমৎকার। আমার আম্মা খুব মানে মানে লাইফ যে লিড করতেন, খুব মানে সাদামাটা লাইফ ছিল, কিন্তু খুব গোছানো ছিলেন সব দিকে। এবং আমার আম্মা আজকে 3.5 বছর হয় পৃথিবীতে নেই, চলে গেছেন। মানে আম্মা চলে যাওয়ার পর আমার প্রতিটা জিনিস দেখলাম যে খুব গোছানো ছিল, মানে একদম পরতে পরতে আলমারিতে যেখানে কাপড় থেকে শুরু করে আম্মার লেখালেখি যা বলেন সব কিছু অনেক গোছানো ছিল। আর আমার আব্বা অনেক বছর আগে মারা গেছেন। আমি শুনে খুব ভালো লাগছে যে খুবই চমৎকার একটা পরিবারে আপনার জন্ম হয়েছে, সংস্কৃত মনা, সম্ভ্রান্ত এবং একই সাথে ব্যবসায়িক দিক থেকেও প্রচণ্ড সাফল্য পাওয়া একটা পরিবার নিঃসন্দেহে। এবং আপনারা ভাই বোনরা সেটা ধারাবাহিকতা ধরে রেখেছেন প্রত্যেকে নিজ নিজ জায়গাতে। আমরা তো দুজনকে চিনি, ফরিদ রেজা সাগর চ্যানেল আইয়ের অন্যতম একজন ব্যক্তিত্ব, এবং আরেকজন আপনি, আর বাকি 3 জন? বাকি 2 জন হলো আমার ছোট ভাই আর্কিটেক্ট, ও আসলে অস্ট্রেলিয়ায় থাকে, এখন বাংলাদেশে আছে, ওইটা প্রজেক্টে কাজ করছে, মাঝে মাঝে টিভিতে আসে। এবারও ঈদে একটা প্রোগ্রাম করেছিল, ঈদ আনন্দ মেলা। তো মাঝে মাঝে ও কালচারাল সাইডে গান করতে পারে ভালো, বিভিন্ন অনুষ্ঠান করে, মানে কী বলবো, অস্ট্রেলিয়াতেও করে, এখানেও আসলে করে। আর আমার ছোটো বোন আসলে হাউসওয়াইফ, রিয়েলি হাউসওয়াইফ যেরকম হয় সেরকম, একদম মানে ঘর ভারী গোছানো, বাগান করা, বাচ্চাদের দেখাশোনা, মানে আমরাও করি, কিন্তু ও একদম মনে প্রাণে ওগুলা নিয়েই আছে। সবচেয়ে ছোট আমার বোন, আমার সাগর ভাই বড়, তারপরে আমি, তারপরে আমার ছোট ভাই, ওর নাম প্রবাল, আর আমার বোনের নাম কাকলি। এই ভাই বোনদের সম্পর্কটা কেমন ছিল? আমাদের ভাই বোনের সম্পর্ক আসলে চিরদিনই ভালো। অনেক সময় বলতো যে তোমাদের তো কোনোদিন ঝগড়া করতে দেখি না। আমাদের 4 ভাই বোনের বাইন্ডিংসটা খুবই ভালো। এবং আমাদের 2 বোনের হাজবেন্ড, আমার 2 ভাইয়ের বউ, মানে ওদের নিয়ে আমাদের যে 8 জন, এবং আমাদের 4 ভাই বোনের 8টা বাচ্চা, মানে কাজিনদের যে মিল সেটাও অনেক বেশি। মানে বাচ্চাদের সবাই আমরা খুব আদর করি, 8 বাচ্চাদের। আর এখন তো আমাদের যেই বয়স, আমাদের সবার ঘরে এখন নাতি নাতনি আছে, তা এখন আর আমরা অন্যরকম একটা লাইফ লিড করছি, আমাদের সব ভাই বোনেরই নাতি নাতনি আছে। তো এটাও জীবনের একটা বড় পাওয়া, যে সবার ঘরে এখন নাতি নাতনি আছে। এখন যেই বয়সে এসছি, এদের নিয়ে মানে সবাই আমরা এখন খুব আনন্দে আছি। সাগর ভাই বলেন, আমার ছোট ভাই বলেন, বোন বলেন, আমি নিচে। জি নিশ্চয়ই। একটু পড়াশোনার ব্যাপারে একটু জানতে চাইবো আপা।
পড়াশোনার পাশাপাশি নিশ্চয়ই ওই সময়ের যে কালচারটা ছিল, আমরা যতদূর জানি যে মেয়েদেরকে একটু মোটামুটি অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া হতো, আপনার ক্ষেত্রে কি হয়েছে? আমার মানে খুব ইচ্ছা ছিল ছোটোবেলার থেকে যে আমি জিওগ্রাফার হব, সিটি প্ল্যানার হব। তা সেই হিসাবে ঢাকা ইউনিভার্সিটিতে সবাই তা সহজে চান্স পায় না, চান্স পেলাম, জিওগ্রাফিতে ভর্তি হলাম। কিন্তু আমার আর কি তারপরে মানে আমার হাজব্যান্ড বললো যে না, আমাদের এখনই চলো আমরা বিয়ে করব। তারপরে আমার আম্মাকে, ওদের পরিবারের সবাইকে বলা হলো, মানে ফার্স্ট ইয়ারে, হ্যাঁ ফার্স্ট ইয়ারে থাকতে আমার বিয়ে হয়ে গেছে। কিন্তু আমি পড়াশোনা থামাইনি, তারপরে আমি গ্র্যাজুয়েশন করেছি, মাস্টার্সটা কমপ্লিট করতে পারিনি। তারপরে তো আমি মানে বিয়ের পর চলে গেলাম বাইরে, ইংল্যান্ডে থাকলাম 1.5 বছরের মতো, তারপরে 3 বছর ছিলাম আমেরিকাতে। পরিচয় ইউনিভার্সিটিতে এসে? উনি ইউনিভার্সিটির সিনিয়র? আসলে আমার হাজবেন্ড সাগর ভাইয়ের ছোটবেলার বন্ধু। ও ওকে। হ্যাঁ, কিন্তু আর কি আমি যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই তখন বাইরে চলে গেল পড়ার জন্য ইংল্যান্ডে। তারপর ইংল্যান্ডে ভালো লাগতো না, বিয়ের পরে যখন গেলাম বলতো যে না এখানে ভালো লাগে না, আমরা আমেরিকায় যাব। তারপর আমরা আমেরিকায় চলে গেলাম। ওকে। তারপর ফিরে আসার পর আমার 2টা বেবি হলো, প্রথমে মেয়ে হলো। ফিরে তো কেউ আসে না, আপনারা কেন আসলেন? আমরা আসলে হচ্ছে কি আমাদের মানে আমার কথা বলেন, আমার হাজব্যান্ডের কথা বলেন, ও এখন আপনি জানেন হয়তো যে চ্যানেল আই প্রকৃতির জীবনের যে একটা অনুষ্ঠান করে, হ্যাঁ, তো ওর এবং আমার দুজনের আসলে দেশের জন্য অনেক ভালোবাসা ছিল, আর সেই সাথে আমাদের ফ্যামিলিগত টান ছিল। ওর ভাই বোনের মধ্যে ওরা 5 ভাই বোন, ও সবচেয়ে ছোট। ওর বাবা মাও চাইতো যে ও ফিরে আসুক, আর আমিও, আমার বাবা তখন ছিল না, ভাই বোনের জন্য ফিরে আসতে চাইতাম, মার জন্যে। তো এই কারণে ওর পড়াশোনা শেষ হওয়ার পর, ওর যখন পড়া শেষ হলো তখন আমরা ঠিক করলাম যে আসবো। আর আরেকটা জিনিস কি, তখন আসলে বয়স এত কম ছিল, কম বয়সে যেমন হয় উচ্ছ্বাস একটা থাকে, যখন যেটা মনে হয় ওটা কিন্তু করে ফেলি, হ্যাঁ। সেই জন্য আমরা ফেরত আসলাম, এবং ফেরত এসে আজকে মানে আমি নিজে যে জায়গায় আছি, ও নিজে ব্যবসায়িক হিসাবে, তারপর এখন এই যে দেশের জন্য কাজ করছে, যে জায়গায় আছে, এটা ওই কম বয়সে না ফিরে আসলে তো পেতাম না। তখন একটা কথাই চিন্তা করতাম যে দেশে যে যদি ভালো কিছু করতে পারি তাহলে তো সবসময় আমেরিকাতে, ইংল্যান্ডে বলেন, মানে যে কোনো দেশে বলো, যেতে পারবো। তা আমরা অনেক ঘুরি বেড়াই। আমি তো মানে বিদেশে 50টা দেশে রান্না করেছি অলরেডি। বিদেশে? সেটা তো আপনার পুরো ক্যারিয়ার জুড়ে। কিন্তু আমি যদি একটু জানতে চাই যে বিটিভিতে আপনার এই রান্নার অনুষ্ঠানে যাওয়ার সুযোগটা হলো কিভাবে? আচ্ছা, প্রথম আমি বিটিভিতে যে রান্নার অনুষ্ঠানে গেলাম তখন শাইখ সিরাজ ভাই একদিন আমাকে বললো যে কেকা, আমাদের এখানে তখন অনেক মাশরুম চাষ হচ্ছে, কিন্তু মাশরুমটা মানুষ চেনে না, তুমি এটা মাশরুমের রান্না করো। তখন প্রথম আমার কিচেনটা ছিল, সুন্দর একটা কিচেন ছিল আমার নিজের, তখন বাইরের থেকে এসে একটা করেছিলাম ছোট করে। তো সিরাজ ভাই বললো যে তোমার কিচেনেই রান্না করি। তা আমার কিচেনে মাশরুমের রান্না করলাম, এবং সেই সময় ওই রান্নাটাকে সবাই দেখে খুব পছন্দ করেছিল, কারণ মাশরুম তো খাওয়ার অভ্যাস 94-এ ওরকম ছিল না বাংলাদেশে মানুষদের। তো এটাই আমার প্রথম প্রোগ্রাম। তারপরে আমি এটিএন আসলো, 21 টিভি আসলো, বিটিভিতে রেগুলার প্রোগ্রাম করতাম। তারপরে চ্যানেলে আসলো, চ্যানেলে আসার পরে আমার প্রথম প্রোগ্রাম ছিল ইফতারির প্রোগ্রাম, মনোহর ইফতার, এবং এটা এখনো চলছে? এখনো চলছে 26 বছর ধরে, মানে কোনো বছর গ্যাপ যায়নি, এই অনুষ্ঠানটা চলছে। আর সেই সাথে হলো এই অনুষ্ঠানটা মাঝখানে আমি মানে বেশ কয়েক বছর 5-6টা পর্ব আবার বিদেশে করেছি, ইসলামিক কান্ট্রিতে, মালয়েশিয়াতে, তারপর ইন্ডিয়া ইসলামিক কান্ট্রি না হলে যেহেতু অনেক মুসলিম আছে, ইন্ডিয়াতে করেছি, তারপর কাতারে করলাম, ওমানে করলাম, প্রথম শুরু করেছিলাম সৌদি আরবে। সৌদি আরবে শুটিং করতে অনেক অসুবিধা হয়েছে, কিন্তু করেছি। আর আমার একটা না জীবনের একটা শখ ছিল যে আমি একটু আরাফাতের ময়দানে রান্না করব। তো সেই সময় আমার একটা সুযোগ হয়েছে, আমি আরাফাতের ময়দানে নামিরা মসজিদের সামনে দাঁড়িয়ে, আমার কেন জানি না সবার এরকম কিনা, আমার নামিরা মসজিদটার নাম শোনার পর থেকে সবসময়, মানে যখন থেকে বড় হয়েছি, মনে হচ্ছে ওই মসজিদ আমার দেখতেই হবে, এবং ওই মসজিদের সামনে দাঁড়িয়ে রান্না করেছি। তো এইটা আমার একটা জীবনের একটা বড় মানে রান্নার অনুষ্ঠান, যে আমি ওখানে আমার মানে শখ ছিল, আমার এই শখটা পূরণ করতে পেরেছি। নিশ্চয়ই। আপা, আপনি মাঝখানে আরেকজন আমাদের লিজেন্ড আমি বলবো, বাংলাদেশের কৃষি অঙ্গনে যার অবদান অপরিসীম, গণমাধ্যমকে তিনি এমনভাবে ব্যবহার করেছেন যে বাংলাদেশের কৃষি খাতে যার অবদান, যার নামটা প্রথমেই চলে আসে, শাইখ সিরাজ, তার কথা আপনি বলছিলেন। এনার সঙ্গে আপনার পারিবারিক সম্পর্ক বা সম্পর্কটা আসলে কিভাবে? সিরাজ ভাই আসলে আমার মানে সাগর ভাই আমার হাজবেন্ড, আমার ভাসুর, আমার হাজবেন্ডের একটাই ভাই, আর সিরাজ ভাই সবাই সে নটরডেম কলেজে পড়তো। আমি ছোটবেলা থেকে সিরাজ ভাইকে চিনি। সিরাজ ভাই রেগুলার আমাদের বাসায় আসা যাওয়া করতেন, আমাকে সবসময় ছোট বোনের মতো ভালোবাসেন, এখনও ভালোবাসেন। তারপরে প্লাস হলো সিরাজ ভাই যেই বছর পাশ করে বের হয়ে গেল জিওগ্রাফির থেকে, ওই বছর আমরা ঢুকলাম ঢাকা ইউনিভার্সিটিতে জিওগ্রাফি ডিপার্টমেন্টে, মানে ডিপার্টমেন্ট হিসাবে, সব কিছু হিসাবে, বড় ভাই হিসাবে। তো সিরাজ ভাইকে অনেক আগের থেকে চিনি, এবং এখন আমাদের পারিবারিক সম্পর্ক খুব ভালো। রাইট। দুটো নাম তো পাশাপাশি উচ্চারিত হয়, শাইখ সিরাজ এবং ফরিদুর রেজা সাগর।
হ্যাঁ, যেহেতু আমাদের চ্যানেল আই আছে। জি জি। তার মানে গণমাধ্যমের যাত্রাটা সিরাজ ভাইয়েরই আগে শুরু হয়েছে। না, সিরাজ ভাইয়ের আগে না, মানে আমি ওই যে মাশরুমের প্রোগ্রাম করলাম বলে, জি। হ্যাঁ ওটা সিরাজ ভাই বললো বলে করলাম, তখন আমার বাচ্চারাও ছোট ছিল। Right. এবং ওই সময় আমার একটা রান্নার স্কুল ছিল। এখন তো অনেক রান্নার স্কুল খুব একটা ভালো কারো চলেও না এখন, কারণ মানুষ ইউটিউবে প্রচুর রান্না শিখে। যদি ইউটিউবে পুরো রান্না আমি বলি শেখা যায় না, অনেক কিছু বাদ থাকে, আচ্ছা। তারপরে মানুষ শেখার চেষ্টা করে। তা আমি 94-এ প্রথম রান্নার স্কুল দেই। প্রথমে দিয়েছিলাম বাসায়, তারপরে বেইলি রোডে। আমার সেই রান্নার স্কুল কেকা ফেরদৌসির রান্নাঘর খুব ভালো চলতো। অনেক গল্প আছে আপনার। আপনি আরাফাতের মধ্যে রান্না করেছেন, সেটাও আমার মাথায় ক্লিক করে আছে। আচ্ছা। এবং আপনার এই রান্না আমি দেখেছি যে আপনি শুধু দেশের বাইরে না, দেশের বিভিন্ন অঞ্চলে গিয়েছেন রান্না করতে। জি। হ্যাঁ, এবং এমন কিছু অনুষ্ঠানের দৃশ্য মনে পড়ে, প্রচুর বাতাস হচ্ছে, সেট নড়াচড়া করছে, ওর মধ্যে আপনি শুটিং করছেন। আমার শুধু মনে হতো চুলাটা জ্বলে আছে কিভাবে ওখানে। হ্যাঁ, আসলে চুলা জল অনেক সময় করি কি, মানে সমুদ্রের পাড়ে রান্না করছি, এত বাতাস, আমার একটা মানে বাতাসের একটা প্রোটেক্টর আছে, ওইটা দিলে আমার রান্না ঠিক মতো দেখা যায় না চুলার পাড়ে দিলে। তো অনেক সময় করি কি যে অর্ধেক রান্না হলে হয়তো গাড়ির ভিতরে নিয়ে রান্নাটা পুরা করলাম, তারপর আবার এনে আবার বসিয়ে দিলাম, কারণ এরকম হয়। তারপর আমি যেমন আইফেল টাওয়ারের নিচে রান্না করেছি। আইফেল টাওয়ারের নিচে রান্না করেছি। রান্না কি ওখানে চুলা জ্বালাতে দেবে না জানি, তো দুটো সালাদ করেছিলাম। তারপরে বাঙালিরা কেউ পুলিশকে ফোন করেছে, বুঝছেন। Okay. তো পুলিশ আসছে শুনে আমরা তাড়াতাড়ি সব কিছু উঠিয়ে গাড়িতে চলে আসলাম। তারপরে আমি আপনার কি বলে তোমার রোমের পিসাতেও রান্না করেছি। ওইখানে রান্না করেছি বাইরে আউটডোরে, একদম সেই টাওয়ারটা, ওই যে এই সপ্তম আশ্চর্যের পিসার টাওয়ারটা একটু ব্যাকা হয়ে আছে এমন কোনো জায়গা কি সেখানে। এখনো শখ আছে যে আপনি যেতে পারেন না, এবার রান্না করা হয় নাই ওখানে? মানে এখন দেশের বাইরে? রান্না করা হয় নাই কি, দেশে আসলে আমাদের লাস ভেগাস থেকে শুরু করে সব জায়গায় আমি রান্না করে এসেছি। হ্যাঁ, তো এবার যেহেতু ওয়ার্ল্ড কাপ হবে, ওয়ার্ল্ড কাপের সময় যাওয়ার ইচ্ছা আছে ক্যারিবিয়ান আইল্যান্ডে, তো ইচ্ছা আছে ওইখানে ওয়েস্ট ইন্ডিজে যেই জায়গায় যাব ওইখানে একটু রান্না করে আসবো। জীবনের সাথে চলে হাই-ফাই নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ। অনেকেই বলে এত প্রয়োজন কি, মানে যেখানেই যান সেখানেই রান্না করার? আসলে হচ্ছে কি, রান্না করাটা মানে আমার একটা কাজ, তাই না? এটা বলতে গেলে আমার শখ, এবং মানে কি বলবো, মানুষ যেটা মানে যেই কাজটা করতে পছন্দ করে ভাল লাগে। আর আরেকটা জিনিস হয় কি, যে দেশে যেমন প্রচুর সাপোর্ট পাই, এখানে আমার নিজস্ব অফিস আছে, আমার প্রোডাকশন হাউস নিজের আকাশ ভিশন নামে, তো সেখানে আমার ছেলে পেলে অনেকে কাজ করে। দেশে যখন বিভিন্ন জায়গায় ঘুরি তখন তো ওদের নিয়ে ঘুরি, অনেক সাপোর্ট পাই। এখন বাইরে তো এরকম সাপোর্ট পাই না। যারা রান্না করে ওরা কিছু হেল্প করে, কিন্তু সবাই তো মানে কেউ তো ওরকম রাঁধুনি না, মানে ওনারা হাউস ওয়াইফ, তো ওনারা আমাকে কিছু হেল্প করতে পারে। কিন্তু আসলে বাইরে গেলে আমাকে সবচেয়ে বেশি যে হেল্প করে সে হলো আমার হাজব্যান্ড। Okay. মানে ও নিজে, এত মানুষ নিয়ে যাওয়া তো সম্ভব না, ক্যামেরাটাও সে চালায়, আমাকে হেল্পও সেই করে। তো আমার বিদেশে মানে সে এমনি কখনো ডিস্টার্ব হয় না? না, মানে কখনো বিরক্ত হয় না, শখে আর কি ক্যামেরা চালায়। আগের থেকেই ছবি উঠাতে পছন্দ করতো। তো বাইরে গেলে মানে আমার এই রান্নার ব্যাপারে, যে বাইরে রান্না করার ব্যাপারটা, এটা সবসময় বাবু আমাকে অনেক হেল্প করে। তো ওর হেল্পিং হ্যান্ডের জন্য আমি আসলে বিদেশে এত রান্না করতে বিউটিফুল। মানে এখন পর্যন্ত পাচ্ছি। আমি এর আগের বছর ওই রান্নাগুলো এখনো আসেনি, আমি ইজিপ্টে গিয়েছিলাম, তখন আমি পিরামিডের সামনে রান্না করে পিরামিডের সামনে আপনি পিরামিডের সামনে ওই প্রোগ্রামগুলো এখনো আসেনি, আসবে দেবো এই বছর একটা বিশেষ সময়। তো পিরামিডের সামনে রান্না করেছি, যার জন্য আমরা হচ্ছে তা আপনার রেসিপিটা চিন্তা করেন কি করে যে আমি কালকে পিরামিডের পিরামিডের সামনে সামনে? যখন রান্না করেছি তখন আমি মিশরীয় রান্নাই করেছি। আচ্ছা, ওখানে 4টে এপিসোড করেছি, সব মিশরীয় রান্না। ওকে মানে একদম ব্যাকগ্রাউন্ডে পিরামিড, তার সামনে দাঁড়িয়ে আমরা রান্না করেছি। ওকে। তো যেখানে যখন যাই, এখন তো মানে ফোনটার ভিতরেই সব কিছু থাকে, তাই না? রেসিপি, আগে বইপত্র পড়তাম, আমার বইও আছে, অনেক বই আছে রান্নার, আমার মানে যেগুলো আমি পড়ালেখা করি, যখনই সময় পাই দেখি যে কোন দেশে কি রান্না, তো ওই রেসিপি দেখে ঠিক করে যাই যে এই রান্নাগুলো করব। তখন ওখানে যে মানে ওদেরই বলি হয়তো বাজার টাজার করতে, করে তারপরে সব কিছু গুছিয়ে রান্না করি। এবং এখানে সবসময় আমার হাজব্যান্ড হেল্প করে। আর এমনি যে বড় বড় প্রোগ্রাম যেগুলো প্যাকেজের, যে 30টা পর্ব ইফতারি যেগুলো করেছি, তখন পুরো দল নিয়ে গেছি। জি। মানে অতগুলা প্রোগ্রাম করা তো সম্ভব না ওর বিটিভিতে পক্ষে। আপনি যখন মাশরুম নিয়ে ওই যে রান্নাটা করলেন, তখনও তো বোধহয় আপনি চিন্তা করেননি যে এই রান্নাটাই আপনার জন্য একটা বড় সিগনেচার হয়ে না, যাবে? তখন তো আমার রান্নার স্কুলও হয়ে গেছে। মানে আমার একটা এমই ছিল যে আগে আমি থেকেই aim ছিল? রান্না নিয়েই থাকবো। Okay. এবং আরেকটা কথা হলো 1987-এ হ্যাঁ। প্রথম আমার একটা রান্নার ক্যাসেট বেরিয়েছিল।
কারো রান্নার ক্যাসেট আছে বাংলাদেশের আমার মনে হয় না। Audio? ওই ক্যাসেট অডিও, Okay. একদিকে ছিল বাদশাহী রান্না আর এদিকে ছিল চাইনিজ। ওই ক্যাসেটটা খুব ভালো চলেছিল। ক্যাসেটটা আমার কাছে আছে, আজকে বললে না হয় নিয়ে আসতাম, দেখাতে পারতাম। তো আমি 87-এ প্রথম আমার রান্নার ক্যাসেট বের হয়। তারপরে এমনি ডিভিডি বেরিয়েছে। তারপর আমি রান্নার বই লিখেছি 12টা, আমার 12টা রান্নার বই আছে। বাহ। জানেন হচ্ছে কি, মানে রান্নার জগতে আমি কাজ করতে চেয়েছি। তা ছেলে আর মেয়ে, যখন এক মেয়ে এক ছেলে, ওরা যখন একটু ছোটো ছিল একটু কম করতাম, তারপরে ওরা একটু বড় হলো, 94 থেকে পুরো দমে এই রান্নার কাজই করছি। রাইট। এবং আপনি ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছেন যদি ভুল না করে থেকে, 2বার বোধহয়। না, ন্যাশনাল অ্যাওয়ার্ড এই দেশে রান্নার জন্য কি এত কিছু সম্মান দেয়? বাংলাদেশে দেয় না, বলে সবাই। না, আমি অনেক অ্যাওয়ার্ড পেয়েছি Okay. বাংলাদেশ থেকে এবং বিদেশ থেকেও পেয়েছি। আমার একটা বই বেরিয়েছিল স্বাস্থ্য সচেতন রান্না, সেটার জন্য আমি প্যারিস থেকে পুরস্কার পেয়েছি। Okay. তারপরে আপনার ইংল্যান্ড থেকে পেয়েছি কারি অ্যাওয়ার্ড বেস্ট শেফ হিসাবে। তা আমি বাইরের অনেক পুরস্কার পেয়েছি, দেশের অনেক পুরস্কার পেয়েছি। তবে আমার কাছে মনে হয় কি, পুরস্কারের মূল্য হচ্ছে এই যে আমি দেশে বিদেশে যেখানে যাই, সবাই যে আমার সাথে দেখা করতে আসে, বলে যে কেক আপা আপনাকে আমরা অনেক ভালোবাসি, পছন্দ করি আপনার অনুষ্ঠান, এটাই আমার অনেক বড় পুরস্কার। রাইট। মাঝখানে আপনি যদি একটু অভয় দেন, আমি প্রশ্নটা করতেই চাই। মাঝখানে কিছুটা ট্রলের শিকার হয়েছিলেন এবং হ্যাঁ। পরবর্তীতে এটাকে আমি দেখলাম আপনি খুব লাইটলি নিয়েছেন, এটার উপর বিজ্ঞাপনও করেছেন বেশ কিছু। হ্যাঁ, আমি যদি আসলে বিভিন্ন এই সাক্ষাৎ- নুডলস বোধহয় মুরগির ভিতরে হ্যাঁ, নুডলস ঢুকিয়ে দেওয়া বা হ্যাঁ, কিছু একটা। আসলে হচ্ছে কি, যেমন মুরগিটা নিয়ে এত কথা, মুরগির পিছনে সবসময় কিন্তু মানে মুরগির ভিতরে আমরা ছোটবেলা থেকে দেখেছি মারা রোস্ট করতেন, ডিম দিতেন, তারপরে বাইরে সবাই স্টাফিং দেয়, হয়তো আলু করে কিছু করে করে মুরগির ভিতরে ঢুকায়, কাটলে ওইটা দিয়ে খায় সবাই, ম্যাশ পটেটো করে দেয়। তা আমি নুডলসের তো অনেকগুলো প্রোগ্রাম করেছি নিজস্ব রেসিপিতে। তা একবার নুডলস দিয়েছি মুরগিতে। এখন কথা হলো যে যারা ট্রোল করে বা যারা আমাকে নিয়ে কথা বলতে পারে, কারণ কথা বলতে তো কোনো টাকা পয়সা লাগে না, তাই না? ফেসবুকে অনেক কিছু কথা তো বলতে পারে, সবাইকে নিয়ে বলেও তবে না। আমি কিছু মনে করি না। আমি মনে করি না এই কারণে যে একটা জিনিস আমি মনে করি যে যারা আমাকে ভালোবাসে, যারা আমার রান্না পছন্দ করে, তারাই কিন্তু আমার প্রোগ্রাম দেখে। এবং তারা যেমন ছেলে মেয়েকে যেমন বাবা মা খারাপ কিছু করলে বকে, আবার আদর করে, তাই আমার মনে করি যে তারা আমাকে ভালোবাসে বলেই হয়তো নানান কথা বলে, এতে আমি কিছু মনে করি না। কারণ আমি মনে করি আমি যে জায়গায় আছি, তারা আমাকে খারাপ বললো নামাতে পারবে না, ভালো বললো অনেক উপরে উঠাতে পারবে না। আমার যে গুণ, আমি সেই গুণ দিয়ে যে জায়গায় এখন আছে, এই গুণ দিয়ে আমি এখানে থাকবো। দেখি তো আপা, এটা কি আসলেই টেস্টি হয়? এই নুডলস মুরগির ভেতরে থাকলে এটা খাওয়া যায়? কেটে খেলে কেন খারাপ হবে? না, খাওয়া তো সবই যায়, কিন্তু আসলে কি টেস্টি হ্যাঁ, হয়? খাওয়া তো অবশ্যই যায়। খাওয়া ছাড়া কোনো, আমি যেসব রান্না করি কোনোটাই এমন না, এবং আমি কোনোদিন শুনিনি যে আমার কোনো রান্না খেয়ে কেউ বলেছে যে এটা টেস্ট ভালো হয়নি। আচ্ছা। এটা আমি লাইফে কোনোদিন শুনি নাই। আমি যেখানে যাই রান্না করি, সবাই না, সবসময় আপনার এই অনুষ্ঠানের আমি যতদূর জানি স্পন্সর ছিল কোন একটা নুডলস ব্র্যান্ড, নুডলস কোম্পানি। এবং সেই কারণে আপনি বাধ্য হলেন কিনা যে মুরগির না না, ভেতরে বাধ্য নুডলস? না, ওরা মানে বলছিল যে বাধ্যগততা, আমি কোনো মানে লিখিতভাবে কোনো কোম্পানির কাছে কোনো দিনই কোনো বাধ্যকতা, ওরা বলছিল যে নুডলসের প্রোগ্রাম করে, নুডলস দিয়ে করেন। আমাদের নুডলসটা নতুন, নুডলসটা সে সময় অনেক নামও করেছিল, আচ্ছা। তাই না? ওরা অনেক ভালো মানে জায়গায় চলে গিয়েছিল ওই নুডলস কোম্পানি। যার জন্য আমি নুডলসের রেসিপি নিজে লিখে নিজেই করেছি। ওকে। তো রান্নাটা আপনি শিখলেন কার কাছ থেকে? এই যে রান্নার গল্প আমরা শুনছি এত। ও আচ্ছা, রান্না তো এমনি তো বললাম যে বাবা মার কাছে শেখা। তবে আমার রান্নার শখ ছিল বলে আমি ক্লাস 9-এ প্রথম বাংলাদেশের রান্নার স্কুলে গিয়ে রান্না শিখেছি। আচ্ছা। ওই বয়সে সাধারণত কেউ শিখতে যায় না, আমার মাও আমাকে দিতে চাননি। তারপর বলতে হবে সাগর ভাইয়ের জন্য আমার হয়েছিল যাওয়াটা। সাগর ভাই বলছিল থাক না, পড়ার সাথে যদি একটু রান্না শিখে। তা আমি ওই বয়সেই মানে 9-এ থাকতে যে রান্নার স্কুলে গিয়েছিলাম, তখনই আমি কাচ্চি বিরিয়ানি থেকে শুরু করে মিষ্টি, কেক, সব ধরনের রান্না শিখেছি। আপনার নিজেরই একটা ফ্যাসিনেশন ছিল রান্না? হ্যাঁ, ফ্যাসিনেশন ছিল। তখন রান্না করে ভাই বোনদের, বন্ধু বান্ধবদের খাওয়াতাম। যেমন সাগর ভাইয়ের বন্ধু আফজাল ভাই আছে, তারপর মিলন ভাই আছে, এরা সবাই আমাদের বাসায় রেগুলার ছুটির দিনে আসতো। সবাই মিলে হইচই খেতো, আমার বন্ধু বান্ধবরা আসতো, বাহ। সবাই মিলে রান্না করে হইচই করে খেতাম আমরা সবাই। এবং রান্নার নিশ্চয়ই প্রশংসাও শুনেছেন। হ্যাঁ, আর আমরা হলেও গিয়ে আমাদের মানে 12 বছর হবে নেক্সট ইয়ারে, আমরা একটা অ্যাসোসিয়েশন করেছি, কুকিং অ্যাসোসিয়েশন। আচ্ছা। সেই অ্যাসোসিয়েশনের মধ্য দিয়ে আমরা, আমাদের 60 জন মেম্বার আছে, আমরা পুরো বাংলাদেশ ঘুরে গরিব মেয়েদের রান্না শিখিয়ে একটা কম্পিটিশন করে তাদের কিছু টাকা দিয়ে আসি, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, যেন সিঙ্গারা, আলুর চপ, তারপরে পুরি, এগুলো বানিয়ে ওরা স্কুল কলেজে বিক্রি করে যেন স্বাবলম্বী হতে পারে।
Okay. এই প্রজেক্ট অলরেডি আমাদের 16টা প্রজেক্ট হয়ে গেছে পুরো বাংলাদেশে। আমরা মানে গত 2 মাস আগেও 2টো করেছি, আবার করবো। এই গরমের জন্য এই মাসে আমরা তেমন কিছু করিনি, নেক্সট মান্থ আবার করার ইচ্ছা আছে। Right. এটা আমরা বাংলাদেশ ঘুরে ঘুরে করি। জীবনের সাথে চলে হাই ফাই নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ। এই যে 30 বছর ধরে আপনি গণমাধ্যমে আছেন, লম্বা সময়টা ডেফিনেটলি চ্যানেল আইতেই এত মানুষ আপনাকে চেনে, এত মানুষ আপনাকে ভালোবাসে, কেমন এনজয় করেন এই বিষয়টাকে? এত বছর ধরে আপনি জনপ্রিয়। ওই যে আমি বললাম না, যেখানে যাই সবাই আসে আমার সাথে কথা বলে, আর আমি এমনি সব বয়সে মানুষের সাথে মিশতে পারি। Right. এই জন্য যেখানে যে আমার ভাল লাগে, সবার সাথে যখন কথা বলি, সবাই যখন বলে যে আপা আপনার রান্না ভালো লাগে, তো ওটা শুনতে ভাল লাগে। কোনো মনে হয়নি যে নিজের এই নামটাকে কাজে লাগিয়ে, এই ব্র্যান্ডটাকে কাজে লাগিয়ে একটা বড় রেস্টুরেন্ট দিয়ে ফেলি বা ব্যবসাটাকে অন্যদিকে নেই? আসলে হচ্ছে কি, আমার সবসময় মানে যত বিদেশি রান্না করি যাই করি, আমার বাংলার রান্নার প্রতি, বাংলাদেশি রান্নার প্রতি একটা ফ্যাসিনেশন আছে। তা আমার করোনার আগে আমি একটা রেস্টুরেন্ট করেছিলাম বাংলার থালা নামে। Okay. সব বাংলাদেশি খাবার, এবং খাবারগুলো সব আমার নিজস্ব রেসিপিতে। তো সেটাই মানে ছিল, কিন্তু করোনার সময় এটা অ্যাফোর্ড করতে পারি নাই, যার জন্য বন্ধ করে দিয়েছি। তবে ইচ্ছা আছে ভবিষ্যতে আবার একটা বাংলাদেশি রেস্টুরেন্ট করা, ছোট করে করব, কিন্তু করব। Okay, এরকম নিশ্চয়ই। ইচ্ছা আছে। নিশ্চয়ই করা উচিত, কারণ মানুষ তো আসলে একটা সার্টেন পিরিয়ডের জন্য দুনিয়াতে থাকে, তারপরে আর থাকে না, কিন্তু মানুষের কর্ম থেকে যায়। হ্যাঁ, সেটাই। তো সেই জায়গা থেকেই আমরা সেখানে যেমন এখন মানে মনে করি যে ছোট যদি একটা রেস্টুরেন্ট করতে পারি বাংলাদেশি খাবার দিয়ে, ভালো। আর না পারলেও আমার কোনো দুঃখ থাকবে না, কারণ এখন এই যে গরিব মেয়েদের জন্য যেসব কাজ করছি, আমি মনে করি যে ওদের দোয়াটাই আমাদের অনেক কাজে লাগবে। জি। যে একটা মেয়ে যখন স্বাবলম্বী হচ্ছে, যে কিছুই জানে না, একদম কাজের মেয়ের মতো গ্রামে থাকে হয়তো, তাকে এনে যখন আমরা ইস্টাবলিশ করে দিচ্ছি, তা আমার মনে হয় যে আমি যে এত বছর ধরে রান্না করছি, রন্ধন বিশেষজ্ঞ হয়েছি, তখন মনে হয় কি যে এই যে মানুষের জন্য যদি কিছু কাজ করে যেতে পারি যতদিন বেঁচে আছি, এটাই অনেক বড় পাওয়া হবে। আর রেস্টুরেন্ট অনেক কিছু, এগুলো মানুষের অনেক স্বপ্ন থাকে। আমার স্বপ্নটা পূরণ হয়েছিল, কিন্তু করোনার জন্য পরে ওই স্বপ্নটা ভেঙে গেছে। এখন দেখি যদি ছোট করে একটা খুলতে পারি, ওরকম ভালো একটু আনকমন একটা বাংলাদেশি খাবারের রেস্টুরেন্ট, তাহলে খুলবো ভবিষ্যতে। একটা কথা বলেন গুণীজনেরা, যে ব্যক্তিটি প্রশংসিত হন, আলোচিত হন, তিনি মাঝে মাঝে সমালোচিত হন। সবারই দোষ গুণ নিয়ে মানুষ কথা বলতে পছন্দ করে। আপনাকে নিয়েও বিভিন্ন রকমভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষজন ট্রল করতে পছন্দ করে। নিশ্চয়ই ভিডিওগুলো আপনার সামনে আসেও। আপনার কেমন লাগে এই বয়সে এসে এই জিনিসগুলো দেখতে, মানে সবকিছু মিলিয়ে? আসলে আমি যেমন এবারও যেমন রোজার সময় প্রোগ্রাম করলাম, এখন আমাদের তো 38টা মনে হয় চ্যানেল, না? সবগুলো চ্যানেলে কিন্তু ইফতারি প্রোগ্রাম হয়। এক একটা চ্যানেলে দেখবা যে লেবুর শরবত দেখাচ্ছে, সুজি রান্না দেখাচ্ছে, আপেলের শরবত দেখাচ্ছে। এটা তো আমার নাতনি 4 বছরের, ও বানাতে পারে, মানে এমন সব রান্না দেখায়, কিন্তু ওগুলো নিয়ে কেউ ট্রল করে না। তা আমার মনে হয় যে আমি যখন মনোহর ইফতার করি, তখন এই যে 30টা পর্ব হয়, আমি তো কাউকে ডেকে বলি না যে ভাই তুমি আমার প্রোগ্রামটা দেখো। মানুষ দেখে বলেই কিন্তু এত ট্রল করে। right. এবং মানুষের হয় কি যে ফেসবুকে কিছু লোক আছে খুবই ভালো ভালো কথা লেখেন, এবং যারা খারাপ কথা লেখেন তাদের আমি কখনো কোনো উত্তর দেই না ফেসবুকে বা কোথাও, কিন্তু দেখি যে মানুষই কিন্তু উত্তর দিয়ে দেয় যে আপনারা যদি কেক আপার রান্না না পছন্দ করেন, আপনাদের তো কেউ দেখতে বলেন, আপনারা দেখেন কেন? তার জন্য আমার হচ্ছে কি এগুলা নিয়ে আমি খুব একটা মাথা ঘামাই না। মানে কে কি বললো না বললো, না, এগুলো কে কি কিচ্ছু যায় বললো আসে না না। বললো, আমি বললাম না। আর আমি অনেক জায়গায় বলেছি যে বিনে সুতার মালা আছে একটা, হ্যাঁ, তো সত্যিকার কথা ওদের যখন এই কথাগুলো শুনি, ওই বিনে সুতার মালার মতো ওই মালাটা আমি ফেলে দেই, আর যখন ভালো কথা শুনি তখন সত্যিকারের মালার মতো এটা পরে নিই। আপনি একটা বিজ্ঞাপন করেছিলেন আপা, আমি যদি হ্যাঁ, ভুল না করে বিজ্ঞাপন থাকি। আমি অনেকগুলা ও করেছি। না, ওই বিজ্ঞাপন আপনার রান্নার উপরেই ছিল সম্ভবত। উনি ধারাভাষ্যকার, আমি রাইট নাও নামটা মনে করতে পারছি না। হ্যাঁ। শরাফত, কি যেন নাম? হ্যাঁ, ওই যে না, ওইটা আসলে বিজ্ঞাপন না তো, ওইটা একটা হলো বিয়ের গান। বিয়ের গান বা কিছু বিয়ান একটা, সাহেব, হ্যাঁ হ্যাঁ। বিয়ান সাহেব, হ্যাঁ, ওই গানটা তো খুব হিট। তো ওটা তো আপনি রান্না করে দিচ্ছেন, উনি খেতে চাচ্ছেন না, বা এরকম কিছু একটা। ওইটা ওদেরই ছিল যে মানে আপা এইভাবে করেন। ওই গানটা তো এখনো পর্যন্ত সব ইন্ডিয়াতেও সব বিয়ে বাড়িতে ওই গানটা হয়। বাহ বাহ। ওটা হ্যাঁ, ওইটা ওদের সাথে আমি করেছিলাম তখন ওই নুডলসের সময়, নুডলসের তেহারি। নুডলসকে তো আপনি বাংলাদেশে ভিন্ন মাত্রায় না, ঠিক নুডলস তো আমরা সারা জীবন এই সম্ভব। গাজর দিয়ে আর আলু দিয়ে রান্না, মানে ডিম দিয়ে রান্না আমাদের মার কাছে শিখেছি। আর নুডলসের যে অনেক কিছু হয় সেটা আমরা দেখে এসেছি। এবং শুধু নুডলস না, তুমি যদি এখন বলো আমাকে আলুর 200 রান্না করতে, আমি আলুর 200 রান্না করে দিতে পারবো। এটাকে আপনি জাস্ট মানে মনে হবে আপনি করে ফেলবেন। আমার নিজের মতো, আমি 1 ঘন্টায় তোমাকে 10টা রান্নার রেসিপি লিখে দিতে পারবো। আমি 1 ঘন্টায় বললাম না 10টা রান্না করে দিতে পারবো তোমাকে। আমি অনেক তাড়াতাড়ি রান্না করি। না সেটা ঠিক আছে আপা, কিন্তু এখানে তো
আমাদেরও রিসিভ করার একটা ব্যাপার আছে, তাই না? হ্যাঁ। আপনি যে বললেন যে 1 ঘন্টায় আপনি 200টা বের করে ফেলবেন, মানে একটা না, সাথে একটা এক মিক্স ঘন্টাটা 200টা রান্না মানে লিখতে পারবো না, বাট আমাকে বললে আমি আলুর জন্য হয়তো 10 দিন লাগবে, আমি আলু দিয়ে 200টা রান্না বের করে দেবো। কিন্তু আপনি এই যে নুডলসের বিরিয়ানির কথা বললেন, হ্যাঁ। আমরা বিরিয়ানি বলতে আমাদের মাথায় যেটা আসে চাল, চাল, হ্যাঁ। মাংস, গরু অথবা খাসি। আমি মাংস দিয়ে করেছি, বাস চালের বদলে নুডলসটা ব্যবহার করেছিলাম। এটা কেমন লাগবে? নুডলস তো এমনিতেই নরম একটা ব্যাপার, মানে হ্যাঁ, এবার খেতে এখন বিরিয়ানির মশলা টশলা এভরিথিংই দিয়েছি, দিয়ে মাংস দিয়ে নুডলস, আমরা এমনি মাংস দিয়ে রান্না হ্যাঁ। করি, তেহারির মতো রান্না করেছিলাম, ওটাকে বলেছিলাম নুডলসের তেহারি। ওকে, এটা আপনি টেস্ট করেছেন? হ্যাঁ, টেস্ট করে দেখেছি, আর সবাই খেয়েছে না, খেয়ে বলেছে খুব ভালো হয়েছে। ওকে, খারাপ হলে তো বলতেই পারে যে খারাপ হয়েছে। রান্না আপনাকে একটা ভিন্ন মাত্রায় নিয়ে গেছে এবং ভিন্ন ভিন্ন রান্না আপনি ট্রাই করেছেন। আমি সাধারণত কোন একটা রান্না করার সময় আপনি কোন কোন বিষয়গুলো গুরুত্ব দেন, যে না এই বিষয়গুলো গুরুত্ব দিতে হবে? আসলে আমি সবসময় বলিও সব প্রোগ্রামে, এবং সবাইকে যেটা বলি সেটাই হলো সত্যি কথা। আমি সবসময় চেষ্টা করি কম খরচে, কম জিনিস নিয়ে পুষ্টিকর এবং সুন্দর খাবার তৈরি করার। মানে আমি যে অনেক কিছু দিয়ে সাজাবো এমনও না, আমি হয়তো ডিশটা তেমনভাবে দিলাম তাতে দেখে সবার মনে হবে যে না, এই সাধারণ খাবারটা অসাধারণ হয়েছে। তা আমি কখনো অনেক বেশি দামি জিনিস নিয়ে, অনেক কিছু নিয়ে রান্না করতে চাই না। আমি কম জিনিসের সুস্বাদু, পুষ্টিগুণে ভরা ভালো খাবার রান্না করি। ওকে, মনোহারি ইফতারের কথা আপনি বলছিলেন। 26 বছর ধরে এই অনুষ্ঠানটা চলছে চ্যানেল আই। চ্যানেল আই আপনার যাত্রাটা শুরু হলো কিভাবে? চ্যানেল আই 99-এ শুরু হয়েছিল, সেই বছরই আমি প্রথম এই মনোহর ইফতার দিয়ে আমার অনুষ্ঠানটা শুরু করেছিলাম, এবং তখনই প্রথম বছরে এই মনোহর ইফতারটা সবার খুব ভালো লেগেছিল, কেন তখন মানে চ্যানেলই ছিল তো, বিটিভি সহ 4টা চ্যানেল, 21, ATN আর চ্যানেল আই। তা আমার এই ইফতারি প্রোগ্রামটা প্রথম হতেই খুব নাম করেছে, এবং এটা নাম করেছে বলে আজকে মানে সবাই পছন্দ করে বলেই এই অনুষ্ঠানটা আমরা 26 বছর ধরে চালাতে পারছি। 26টা বছর। 26 বছর তো এই একটা, অনুষ্ঠানের বাইরেও তো আপনি আরো অনুষ্ঠান করেছেন। হ্যাঁ, আমরা অনুষ্ঠান করি। আমার একটা অনুষ্ঠান এখন চলছে চ্যানেলে, ওটা হলো দেশ বিদেশের রান্না, ওটা রানিং 14 বছর ধরে চলছে। ওটার মধ্যে আমি একটা দেশের রান্না দেখাই, একটা বিদেশি রান্না দেখাই। ওকে। আর হলো গিয়ে এর মাঝে আমি করেছি মায়ের হাতের রান্না। মায়ের হাতের রান্নাটা হলো আমাদের সব নাম করা, মানে যারা আর কি সেলিব্রিটি বলতে আমরা তারা বলি, আসে, হ্যাঁ। তারা এসছেন, তাদের মায়ের হাতে কি রান্না পছন্দ করতেন সেই ধরনের 2টো করে আমি রান্না করতাম ওই প্রোগ্রামটাতে। বাহ। এই প্রোগ্রামটাও খুবই মানে নাম করা ছিল এবং সবাই অনেক ভালো করেছে। আপনি গত ঈদে আপনার অনুষ্ঠানের জন্য আমাকে দাওয়াত করেছিলেন, আমার দুর্ভাগ্য আমি যেতে পারি নাই। আচ্ছা, এবং আমি এই অনুষ্ঠানে আপনার নেক্সট যে কোনো একটা অনুষ্ঠানের জন্য দাওয়াত চেয়ে রাখছি, আপনি আমাকে দাওয়াত করবেন। অবশ্যই ডাক দিব। এবং আপনার এই নুডলস দিয়ে কোনো একটা কিছু আমি একটু টেস্ট করে দেখতে চাই যে এটা আমার কেমন। বাসায় এসো, তাহলে তোমাকে খাওয়াবো। হ্যাঁ, অনেক শুনেছি কিন্তু টেস্ট করা হয়নি। নুডলসের কিন্তু দোকানও আছে, মালয়েশিয়ায় আছে, জি। ইন্দোনেশিয়া আছে, এইসব দেশে, সাউথ ইস্ট এশিয়ার দেশগুলোতে কিন্তু অনেক নুডলসের, শুধু নুডলস দিয়ে ওরা রান্না করে, স্যুপ থেকে শুরু করে সব কিছু নুডলসের। তো এটা নিয়ে মানে একজন কেউ শুরু করেছিল, তারপরে সবাই করে, এবং নুডলসের এই প্রোগ্রামটা করোনার আগে শেষ হয়ে গেছে, এখন 6 বছর হয়ে গেছে। জি। তারপরে এখনো মানুষ মনে রাখে বলেই করে। আর ইউটিউবে আমার নামে সার্চ দিলে তো আমার সব রান্না চলে আসে, জি। রান্না দেখে মানুষ বলতেই পারে অনেক কথা। তবে আমি ওটাই বুঝি না যে মানুষ মঙ্গল গ্রহে যাচ্ছে, ওসব বানিয়ে কত কিছু বানাচ্ছে, এত কিছু করার সময় পায় কখন? না, কিন্তু মানুষ আপনাকে নিয়ে করছে, এটাও কিন্তু এক ধরনের ব্লেজিং আমি মনে করি। না, মানুষ সেটাই তার বললাম কাউকে যে নিয়ে আর করছে কাউকে না। নিয়ে করছে না, Right. সেটাই আমি মনে করি যে মানুষ ভালোবাসে বলে কি বলবো, জীবনে হাসি ঠাট্টারও তো দরকার আছে, নিশ্চয়ই। সেই জন্য হয়তো করে এবং এগুলা। আপনি খুব লাইটলি নিয়েছেন বিষয়গুলোকে। হ্যাঁ, আমি কখনো কিছু মনে করি না, বাহ। কারণ কে কি আমাকে বললো আমি কিছু এটা নিয়ে বদার করি না। জীবনের সাথে চলে হাই ফাই নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ। হাইজিনের ব্যাপারে একটু আসতে চাই। রান্নায় তো হাইজিন অনেক বড় একটা ব্যাপার। দুটো বিষয় আমাদের গুরুজনরা বলেন, একটা হচ্ছে রান্নাঘর, কিচেন যদি বলি, বা যেখানে খাবার পরিবেশন করা হচ্ছে, যে পদ্ধতিতে রান্না করা হচ্ছে, সেখানে হাইজিন অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আরেকটা হচ্ছে রান্নার স্মেল, মানে ওই যে বলে না যে মানে ঘ্রাণে অর্ধবোধ, হ্যাঁ। রাইট। তো এই যে ব্যাপারগুলো, এগুলো কি মানে ট্র্যাডিশনাল, আমরা জানি বাঙালি রান্নার ঘর মানে এই বিষয়গুলো থাকে, আপনি কতটা গুরুত্ব দেন? আমার আসলে মানে হাইজিন সম্পর্কে আমি খুবই, আমার স্টুডিওতে কেউ আসলো, কোনো সেলিব্রিটি আসলো, সে যখন রান্না করে চামিচটা হয়তো সেটের উপরে, টেবিলের উপরে রাখলো, আমি কখনো রাখি না। আমি তাদের বলেও দিই, প্লিজ আপনারা যখন রান্না করছেন চামিচটা চামিচের জায়গায় রাখবেন, কেন ওখানে রাখলে এটা কিন্তু হাইজিনটা নষ্ট হয়ে যাচ্ছে। এবং আরেকটা জিনিস হলো যে অন্য কেউ যখন আমার সেটে রান্না করে, খুব ছড়িয়ে ছিটিয়ে
ছিটিয়ে একদম সেটটাকে, সত্যি কথা, একটু পেঁয়াজ দিলে একটু পেঁয়াজ ছিটে পড়লো, এখানে মশলা পড়লো, এইভাবে রান্না করে আমার তখন খুব কষ্ট লাগে। কেন আমি আমার মানে সবসময় আমি রান্না করি খুব গুছিয়ে, একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করি। এবং আগে যেমন এখন অনেকে সমালোচনা করে যে আমার ইফতারির প্রোগ্রামে সেলিব্রিটিরা আসে, তারা কেউ কেন রান্না করে না, আমি কেন করি। আসলে এটা অনেক একটা দুঃখের কথা আছে যে আমি হয়তো আমার নতুন একটা ভালো রেসিপি দিলাম, একজন সেলিব্রিটি এসে রান্না করলো, সেটা ঠিক মতো হলো না, তখন আমার কিন্তু খুব কষ্ট লাগে যে আমার একটা নিজস্ব একটা ক্রিয়েটিভ রান্নাটা আমার নষ্ট হয়ে গেল। যার জন্য ওর থেকে এখন আমি বাদ দিয়ে দিয়েছি। এবং আমার স্পন্সরও বলে যে না, এটা ঠিক আছে, সেলিব্রিটিরা কথা বলুক, আপনি রান্না করেন। কারণ আমার সব প্রোগ্রামে স্পন্সর থাকে, আর স্পন্সরেরও তো কিছু ডিমান্ড থাকে যে এটা চাই ওটা চাই। তো আমার স্পন্সর কোনো বলেন, ওরা বলে যে না আপা, আপনি রান্নার মানুষ, আপনি রান্না করেন। কিন্তু এগুলো নিয়ে মানুষ অনেক কথা বলে যে আপা কেন নিজে রান্না করে, ওনাদের কেন দেয় না। তারপরে যখন বাইরে রান্না করি হাউসওয়াইফদের নিয়ে বলে ওনারাদের কথা বলতে দেয় না, আপা কেন তো কথা বলে। তা আমার কথা হলো, ওনারা তো হাউসওয়াইফ, ওনারা যখন টিভির ক্যামেরার সামনে আসেন ওনারা কিন্তু কথা বলতে খুব আড়ষ্ট হয়ে যায়। Exactly. তখন এখন প্রোগ্রামটা, তারপরে কথা ছাড়া তো আমি চালাতে পারবো না, তখন আমারই কথা বলতে হয়। এগুলো কথা আমার অনেক শুনতে হয়। না, আমি বললাম না, আমি মানে এগুলা নিয়ে বদার একটা করি care না। করেন না, right. আমি মনে করি আমার প্রোগ্রাম সবার ভালো লাগে বলে সবাই রান্নার প্রোগ্রামগুলো দেখে। চ্যানেল আই পরিবার নিয়ে একটু শুনতে, যেটা তো আপনার নিজের পরিবারই বলা চলে। আসলে চ্যানেলে মানে যারা আছে, যেমন চ্যানেলে আমার ভাসুর আছে, আমার বোনের হাজবেন্ড আছে, আমার হাজবেন্ড আছে, সাগর ভাই আছে, মেন ওরা 4 জন, সিরাজ ভাই আছে সাথে। যার জন্য হচ্ছে কি আরেকজন সিরাজ ভাই আছে, উনিও আছে ওদের পার্টনার। তার জন্য চ্যানেলাই পরিবারটা, ওরা তো পরিবার হিসাবে একদম শুরুর থেকে সাগর ভাই এটাকে ইস্টাবলিশ করেছে। আর আমার পরিবারেরও বেশিরভাগ মানুষের সব চ্যানেলাই আছে। বাংলাদেশের রন্ধনশিল্পে আরও একজন ব্যক্তির নাম নিতেই হবে আমাকে, তিনি হচ্ছেন সিদ্দিকা কবির। হ্যাঁ, সিদ্দিক আপার কথা, Right. এটা আমি তার কথা সবসময় মনে করি। সিদ্দিক আপা আসলে আমার মার চেয়েও বয়সী ছিলেন। আগে মানে প্রথম যখন দেখতাম তখন খুব ভয় করতো যে আপা কি জানি বলে কি করে, ভয়ই করতাম। তারপরে আমি মানে কিছুদিন ইস্কাটন গার্ডেনে ছিলাম, আপার বাসা ইস্কাটন গার্ডেনে ছিল, আমার বাসা রাস্তার এই পাড়া ওই পারে। ওই সময় কিছু প্রোগ্রামের সূত্রপাতে আপার সঙ্গে আমি খুব ঘনিষ্ঠ হতে পেরেছিলাম। এবং আপা কখনো কিন্তু মানে কোনো প্রোগ্রামে যদি যেতেন, উনি প্লেনে ছাড়া যেতেন না। আমার সঙ্গে আপা একবার সিলেটে গেলেন আমার গাড়িতে করে। তো ওনাকে আমি পুরানো দিনের গান শোনালাম গাড়িতে, তা আপা খুব খুশি হয়েছিলেন, বলে আরে তুমি এসব জানো কেমন করে যে এসব গান আমার পছন্দ। তা আপার সাথে আমার একটা খুব ভালো সম্পর্ক ছিল। আমি কোনো কিছু ভালো বানালে আপার বাসায় পাঠিয়ে দিতাম, আপা আচার কোনো কিছু বানালে আমার বাসায় পাঠাতেন। আর আরেকটা জিনিস হলো যে আপাকে সবসময় আমি শ্রদ্ধা করি, কারণ উনি চিন্তা করে দেখো, ম্যাথমেটিক্সে একজন মহিলা যে মাস্টার্স করেছেন সেই 60s, উনি তারপরে পিএইচডি করেছেন নিউট্রিশনের উপরে আমেরিকাতে, যে তারপরে হোম ইকোনমিক্স কলেজের প্রধান হলেন উনি পাকিস্তানি আমলে। পরে তো এই যে রান্নার মধ্যে আসলেন উনি, যার জন্য ওনার পুষ্টি জ্ঞান সম্পর্কে, রান্না সম্পর্কে তার আপার যে বইটা সিদ্দিকা কবির রেসিপি, ওটা তো মনে হয় ঘরে ঘরে সবার কাছে আছে, যে রান্নাগুলো এত সহজভাবে উনি লিখেছিলেন তখন। আর আমার জীবনে সবচেয়ে বড় পাওয়া হলো আপা যখন অসুস্থ হয়ে গেলেন সিদ্দিকা আপা, তখন ওনার কিছু প্রোগ্রাম আপা মানে স্পন্সরদের কাছে বলেছিলেন যে আমার পক্ষে ঢাকার বাইরে যাওয়া সম্ভব না, এই প্রোগ্রামগুলো আমি মনে করি আমার বদলে কে করতে পারবে। তা আমি তার যে মানে মনে করি এটা আমার জীবনের অনেকটা বড় পাওয়া, যে আপার রিপ্লেসমেন্টে আমি ওই প্রোগ্রামগুলো তখন করেছি। এটা মানে আমার মনে হয় যে আমি জীবনে অনেক একটা বড় জিনিস পেয়েছি। এবং আপা যতদিন বেঁচে ছিলেন, আমার কোনো কিছু দরকার হলে বা কোনো রান্নার সম্পর্কে কিছু জানতে হলে সবসময় আপার কাছে জানতে চাইতাম। এবং আপা মানে খুবই আন্তরিকভাবে সব কিছু বলতেন এবং আমাকে খুব স্নেহ করতেন। এটা আমার একটা জীবনে বড় পাওয়া। নিশ্চয়ই। আপনি অনেক এই রান্নার প্রতিযোগিতার বিচারকও ছিলেন, আমি যদি ভুল না করে থাকি। কোন বিষয়গুলো দেখেন যখন কেউ রান্না করছে, কোন একটা বিষয় টেস্ট যখন করে? রান্না করে তখন তো মানে রান্নার তো কয়েকটা ক্রাইটেরিয়া আছে, যেমন রান্নার নাম, তারপরে স্বাদ, তারপরে মানে স্বাদ, গন্ধ, বর্ণ যেগুলো বলি আমরা, কালার দেখি, পরিষ্কার পরিচ্ছন্নতা, সব কিছু দেখে তারপরে নাম্বারিং করা। এবং আমি যখন মানে এখন আমি কোনো কম্পিটিশনে যাই না মানে কি নানা কারণে যাই না। এখন কম্পিটিশনের ভিতরে অনেক টাকা পয়সা অনেক কিছু ঢুকে গেছে। এগুলা দেখার পর থেকে আমি সত্যি কথায় কম্পিটিশনে জাজমেন্ট করা ছেড়ে দিয়েছি। হ্যাঁ, কারণ আমি মনে করি আমার মেয়েও যদি কম্পিটিশনে যায় ভালো রান্না না করে, তাকে আমি 0 দিয়ে দিব। হ্যাঁ, আমি হলাম এরকম। কারাপশন হচ্ছে আপা?
না, মেয়ে রান্না করছেন, না, না, আমার মেয়ে মেয়ে। না, আপনি এই যে কম্পিটিশনগুলোর কথা বলছেন, এখানে হ্যাঁ, করাপশন হয়? এখানে হয়, এখন হয় বলে আমি আর যাই না, সত্যি কথা যেটা। অনেক জায়গায় আমি মানে এরকম দেখেছি, শুনেছি নিজের চোখে, যার জন্য আমি ছেড়ে দিয়েছি এখন কম্পিটিশনে। আপা, আপনার পরে আর কেউ থাকলো না আপনার পরিবারে যে আপনার হালটা ধরতে পারে, লাইক আপনার মেয়ে বা আপনার রান্না, ছেলে? হ্যাঁ, আসলে আমার মেয়ে ভালো রান্না করে, কিন্তু রান্নার যে কাজ করবে এমন মনে হয় না। আরেকটা জিনিস তুমি দেখো, পৃথিবীতে যারাই নাম করেছে, যারা বলি রবীন্দ্রনাথ ঠাকুরের কথাই দেখো, তার ছেলে মেয়ে ছিল, কেউ কি নাম করেছে? না, সেটা ঠিক। হ্যাঁ, আপনি মানে আমরা একটা জিনিস কিন্তু দেখতে পারি, যেমন আমার বাবা মানে বেশি সিনেমার পরিচালক ছিলেন, ব্যবসায়ী ছিলেন, ঠিক আছে। সাগর ভাই যেমন লেখে, ও লেখে কি ছোটদের বই লেখে না, ছোটদের গল্প লিখতেও পছন্দ করে, তো ওর কালচারাল লাইনে আছে। কিন্তু মা হলো গিয়ে, আমার মা রাইটার, আমার মার বেশি হলো লেখা ছিল উপন্যাস, সব লাইনেই আম্মা লিখেছেন, উপন্যাস, ছোট গল্প, নাটক, ছোটদের লেখা সবই করেছেন আম্মা। কিন্তু আম্মা তো, আমি এসেছি রান্নার লাইনে, আমার ছোট ভাই হলো আর্কিটেক্ট। হ্যাঁ, যার জন্য হচ্ছে কি ছেলেমেয়েরা কিন্তু দেখা যায় যে বাবার মার প্রফেশন খুব কম নেয়, ডাক্তারের ছেলে ডাক্তার খুব কম হয়, তাই না? তা আমার মেয়ে হলো বিউটিশিয়ান, আমার মেয়ের পার্লার আছে অনেক বড় একটা, ওইটাই ও বাইরের থেকেও পার্লার মানে পড়াশোনা করে এসছে, এটার উপরে করে এখন অনেক বড় একটা পার্লার চালাচ্ছে, ওইটাই ওর বিজনেস এখন। আর ছেলে আর কি, এখন তো অনলাইনে মানুষ অনেক কাজ করে, ছেলে দেশেও থাকে বিদেশেও থাকে। বিউটিফুল। এমনিতেই আপা, আপনার পছন্দের খাবার কি? এই যে এত এত রান্না আপনি করলেন। আমার আসলে হচ্ছে কি, মানে বাংলাদেশি খাবারই ভাল লাগে। মায়ের হাতের অনেক রান্না খুবই ভালো লাগতো, এখন মা যেহেতু নেই, মনে পড়ে নিজে ওগুলো হয়তো আর রান্নাই করতে যাই না, যে না এটা আম্মার হাতে অনেক ভালো হতো। তবে আমার আম্মা বলতেন যে আমার নানি খুব ভালো রান্না করতেন। নানি মানে সাগর ভাই হওয়ার আগে পৃথিবী থেকে চলে গেছে, আমরা কেউ দেখিনি। তা আম্মা মাঝে মাঝে কিছু রান্না করলে আমাকে বলতো, ওটার মধ্যে নাকি আম্মার মায়ের হাতের ছোঁয়া পাচ্ছে, যে আমার মা নাকি এইভাবে রান্না করতো। তো ওইটা শুনলে খুব ভালো লাগতো, যে নানিকে তো কোনোদিন দেখিনি, আমার দাদিকে দেখেছি, দাদি খুব ভালো রান্না করতেন, দাদির কাছে আমি অনেক কিছু শিখেছি। আর আমার হলো, আমি মনে করি বগুড়ায় অনেক রকম রান্না আছে, তারপরে আমার মার দেশ হলো বিক্রমপুর, বিক্রমপুরের রান্না বিখ্যাত, আর আমার শ্বশুর বাড়ি হলো চাঁদপুর। বগুড়ার একটা খুব বিখ্যাত রান্না আছে, আলুর ঘাটি বলে। আলুর ঘাটি, এটা নিশ্চয়ই পারেন মাংস দিয়ে করি বা মাছ দিয়ে করি। Right. আর তারপরে চাঁদপুর পিঠার জন্য বিখ্যাত, ইলিশ মাছের জন্য বিখ্যাত, চাঁদপুরেরও অনেক রান্না আছে। আমি 3টা জায়গায় যে মানে আমার জীবনের সঙ্গে জড়িত, 3টা জায়গায় রান্নার জন্য কিন্তু বিখ্যাত। রান্নার বাইরে আপনার কোনো কিছু শখ আছে? হ্যাঁ, শখ আছে, গান শুনি, দেশ বিদেশে ঘুরে বেড়াই। আচ্ছা। হ্যাঁ, এই যে সবার জন্যে মানে আমি মানে প্রায় চেষ্টা করি যে প্রতি মাসে একবার করে, মানে মনে করো যে শখানেক লোকের জন্য কিছু রান্না করি নিজে, হয়তো তেহারি করলাম বা মানে মোরগ পোলাও করলাম, এই ধরনের কিছু রান্না করে আমি বক্সে করে, গাড়িতে করে, এই আমার মানে এই ঢাকা শহরে ঘুরে বিভিন্ন মানুষকে খাবারগুলো দিয়ে আসি। যেমন মনে করো রিক্সাওয়ালা, তারপর আমি গত মাসে একবার খাবার দিলাম 100 মানুষকে। তখন আমার মেন টার্গেট ছিল এই ফুড পান্ডার যে ছেলেরা খাবার দেয় না, হ্যাঁ। ওদের খাওয়ানো। Delivery boy. তো ছেলেগুলো হাতে নিয়ে বলছে, ম্যাডাম আমাদের খাবার দিচ্ছেন। আমি বলছি, তোমরা তো এভরিডে অনেক মানুষকে খাওয়া দাও, খাও, কিন্তু কেউ হ্যাঁ। কি তোমাদের কোনোদিন খাওয়ায়? বলে কি না। আমি বললাম, আজকে আমি রান্না করেছি তোমাদের এম করে, যে রাস্তায় ঘুরে ঘুরে তোমাদের খাওয়াবো। বাহ। তো এই কাজটা আমি মাঝে মাঝে করি, ভালো লাগে যে ওদের যখন খাওয়াতে পারি। তা আমি মনে করি যে মানুষকে বাসায় অনেক দাওয়াত দেওয়ার চেয়ে মাঝে মাঝে যদি মানে যতদিন পারবো এইভাবেও কিছু মানুষকে খাওয়াবো। জি, আমি প্রায় এটা চেষ্টা করি করার জন্য। আমরা গুরুজনের কাছ থেকে শুনেছি, আমরা বিভিন্ন জায়গায় পড়েছিও, মানুষ যে কাজটা ভালোবেসে করে সেই কাজটা তাকে অনন্য উচ্চতায় নিয়ে যায়। আপনি হচ্ছেন তার জ্বলন্ত উদাহরণ। না, এটা তো এখন মানে তোমরা বলতে পারবে। না, আমরা বলি এবং আমরা সেটা বিশ্বাসও করি। কারণটা হচ্ছে, আপনি রন্ধন শিল্পে যে কাজ করেছেন সেটার জন্যে সাধনার প্রয়োজন, ভালোবাসার প্রয়োজন। এক জীবনে সেটা অনেকের ক্ষেত্রেই সম্ভব নয়। আমরা দোয়া করি আপনার জন্য, আপনি সুস্বাস্থ্যে থাকেন, আপনি অনেক ভালো থাকেন এবং আমাদেরকে আরও মজার মজার রান্না উপহার দেন। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আচ্ছা, আমারও তোমার অনুষ্ঠানে এসে ভালো লাগলো। যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকেও বলছি যে আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যে যতদিন বেঁচে থাকবো যেন আপনাদের জন্য বিভিন্ন মজাদার রান্না আপনাদের সামনে নিয়ে হাজির হতে পারি। নিশ্চয়ই। দর্শক, এই ছিল আমাদের অল টাইম মিল্ক ব্রেড প্রেজেন্স দার্জি কিবরিয়া শোর আজকের আয়োজন। আগামী শনিবার ঠিক রাত 9টায় আপনাদের সঙ্গে আবারও দেখা হবে, সেই আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।